যেদিন এই ছাত্র বিক্ষোভটা শুরু হয়েছিল, মানে 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তো গণ অভ্যুত্থান ঘটে, তখন কি এইরকম একটা পথে যে বাংলাদেশ এগোতে পারে আপনারা কখনো ভাবতে পেরেছিলেন যে তলে তলে এতটা মৌলবাদ মাথাচাড়া দিয়েছে? এই মৌলবাদের ব্যাপারটা আমাদের মাঝখানে খুবই তীব্রভাবে দেখা দিয়েছিল। আপনার 2016 সালে যখন গুলশানের হলি আর্টিজানে হামলা হলো, ওই প্রথমবারের মতো আমরা একটা জিনিস অনুধাবন করতে পারলাম যে বাংলাদেশের অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এবং যারা হারিয়ে গেছে বা যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মা বাবা রিপোর্টিং করেছিল, তারা প্রত্যেকেই কেউ না কেউ আইএসআই তে যোগ দিয়েছে, কেউ না কেউ আপনার গোপন ট্রেনিং সেলগুলোতে যোগ দিয়েছে। সেই সময় এটা খুবই একটা অ্যালার্মিং ব্যাপার ছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তখন খুবই তৎপর হয়েছিল। আমরা কিছুদিন যখন জিনিসগুলো রেশ কেটে যায় আসলে, তখন আমরা ভাবা শুরু করেছিলাম এটি সম্ভবত একটা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক। এখানে কিছু অংশ হয়তো বা এরকম রয়েছে, কেননা আমরা 1980s এর শেষ দিকে আমরা যখন দেখেছি যে আপনার বাংলাদেশের বেশ কিছু মানুষ তখন আফগানিস্তানের যুদ্ধে যোগ দিয়েছে, আপনার রাশিয়ার সাথে যে যুদ্ধটা চলছিল সেখানে। আমরা মনে করেছিলাম এরকমই কিছু একটা, কারণ যুগে যুগে বাংলাদেশে এই ব্যাপারগুলো ছিল আসলে কেমন। কিন্তু বাংলা আপনার আমরা যদিও আমরা যারা মুক্তমনা যারা লেখক, সাহিত্যিক, যারা এখানে ছিলাম, আইনজীবীরা ছিলাম, তারা বরাবরই আমরা যেটা বলেছিলাম যে বাংলাদেশে এই জঙ্গিপনার এক ধরনের চাষাবাদ হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমরা বলেছিলাম যে এই যে ওয়াজগুলো হয়, ধর্মীয় ওয়াজ যেগুলো হয়, সেগুলোকে মনিটর করবার জন্য, কারণ সেই ওয়াজগুলোর ভিতরে ধর্মীয় আলাপের বদলে সেখানে রীতিমতো রাজনৈতিক আলাপ হতো এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তুলে করা হতো। আমরা সেগুলো ফেসবুকে কত শতবার আমরা দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু সেগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বা যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা কখনোই মনে করিনি। হেফাজতে ইসলামের একটা উত্থান হয়েছিল, সেই হেফাজতে ইসলামের উত্থানকে যে আম, খুবই পুরোপুরি ভাবে থামানো গেছে তাও আমি মনে করি না। মনে করেছি তাদেরকে কোনো না কোনো ভাবে ট্যাকেল করা গেছে। ট্যাকেল করা এবং আচ্ছা। নির্মূল করার ভিতরে পার্থক্য আছে। ঠিক। ফলে এই প্রত্যেকটা জিনিসই অল্প অল্প হয়ে দানা বেঁধে একটা প্যারালাল কান্ট্রি তৈরি করেছে, এদের, যেটা সারফেসে কখনো আসেনি। হ্যাঁ, এদের উদ্দেশ্যটা কি? যে সেই সময়কার একটা উসুল করে নেওয়া, সেই সময় তারা পারেনি হাড়ের যন্ত্রণা থেকে উসুল করে নেওয়া, বাংলাদেশকে নিজেদের কুক্ষিগত করা, নাকি সেই সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বলে ভারতের বিরুদ্ধারোচ্চারণ করা? দেখুন, মুনতাসির মামুন আমাদের প্রখ্যাত ঔপন্যাসিক, লেখক, ইতিহাসবিদ, তিনি এক লাইনের একটা কথা বলে দিয়ে গেছিলেন। এই কথাটা আপনার কেমন লাগবে জানি না। তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু একটা সম্পূর্ণ অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। যখন আপনার এই লাইনটা আপনার মাথায় আসবে, আমার কাছে তখন মনে হবে যে কি লজ্জা, কি ভীষণ কষ্টের একটা কথা, যে এই রাষ্ট্রটা মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এই রাষ্ট্রটা সম্ভবত পাকিস্তানের এই লাথি, উষ্টা, এই বুটের লাথি খাওয়া থেকে তারা কখনো মুক্তই হতে চায়নি। আপনি ভাবতে পারেন যে যেই ভারত এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কি ভূমিকা রেখেছে আপনি জানেন। 1 কোটি বা তারও বেশি শরণার্থীকে তারা তাদের বুকে স্থান দিয়েছে, তারা তাদেরকে খাবার দিয়েছে, তাদেরকে থাকবার ব্যবস্থা করে দিয়েছে, মাথায় গোজা ঠাই করে দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে। আর সেখানে প্রবাসী সরকার গঠিত হয়েছে। পরবর্তী সময় 3রা ডিসেম্বরের পরে যখন ভারতকেও আক্রমণ করলো তাদের ইস্টার্ন সাইডে, তখন ভারতের সৈন্য যখন বাংলাদেশে আসলো এবং প্রায় দুরকমের ভার্সন প্রচলিত আছে যে 17,000 সৈনিক নিহত হয়েছে ভারতের, কোন আলাপ বলছে 27,000। সেটা 17 হোক 27 হোক 1,000 হোক একজন হোক, ভারতের একজন সৈনিকও যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে থাকে তাহলে সে প্রাণ দিয়েছে। ভারতের প্রতি বাংলাদেশি নাগরিকদের যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা দূরের কথা, মুক্তিযুদ্ধের পরপরই আমরা দেখলাম যে এই পরাজিত শক্তিরা এত স্ট্রংলি প্রপাগান্ডা শুরু করেছে বঙ্গবন্ধুকে নিয়ে, যেখানে তারা বলছে যে আমরা দিল্লির পিঞ্জরে চলে গেছি, করাচির করাচির আপনার গ্রাস থেকে আমরা দিল্লির পিঞ্জরে গেছি। আমার এই লাইনটা এত মনে আছে, আমি প্রায় এইটা জামাতিদেরকে বলতে শুনতাম, জামাত শিবিরের ছেলেপেলেদেরকে। ফলে এই যে কৃতজ্ঞতা বোধ বাংলাদেশিদের ভেতরে, আমি জানি না সেটা সামগ্রিকভাবে বলাটা ঠিক কিনা, কিন্তু যখনই দেখি যে যারা
মুক্তমনা, যারা কৃতজ্ঞতা বোধ ভারতের প্রতি একটা তীব্রভাবে আছে, তারা যখন নিশ্চুপ একটা রোল প্লে করে, তখন তো আসলে মানে আমার জন্য একটু কনফিউজিং হয়ে যায়। যেমন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এত ঘটনা ঘটছে, যারা 10%, তাহলে বাকি 90% কি করছে? তখন তো আমার আসলে লজ্জায় মাথা হেট হয়ে যায়, আমার তো আসলে কোনো জবাব দেখার জায়গা থাকে না এন্ড অফ দ্য ডেতে। দিনের শেষে এটা আমার দেশ। ঠিক আমি কথা। যদি জাতীয়তাবাদের দৃষ্টিতেও যদি আমি বাংলাদেশ ভূখণ্ড চিন্তা করি, তাহলে আমাকে নিজেকে বাংলাদেশীও বলতে হয়, এবং জাতিতে আমি বাঙালি। সবকিছু মিলে আমার জন্য তো এটা একটা খুব লজ্জাস্কর একটা ব্যাপার যে এই ঘটনাগুলো বাংলাদেশিদের সামনে হচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি হওয়ার কথা ছিল পরম বন্ধুসুলভ, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের সময় ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু রাষ্ট্রের অসংখ্য জনগণ, অসংখ্য বলবো বলতে যে জামাত শিবির যে অংশটা বা বিএনপির একটা অংশ, তারা বরাবরই এই ভারত বিরোধিতা করেছে এবং তারা নানানভাবে সেগুলোর ক্যাম্পেইন করেছে। ফলে আপনি আজকে যে টপিকসটা উঠিয়েছেন, আইএসআই, পাকিস্তানি জঙ্গি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, এই ঘটনাগুলো যেগুলো ক্রমান্বয়ে ঘটছে 5ই অগাস্ট, এগুলোকে আপনি একটা সূত্রে আনতে পারবেন যদি আপনি বাংলাদেশের মৌলবাদ বা মৌলবাদের উত্থানগুলোকে আপনি যদি ঠিক। খুবই ক্লোজলি দেখেন, একদম। মানে যেটা সবটাই জমাতে ঘটনা পরম্পরা, একেবারে মালাগাথার মতো। একদম মালাগাথার মতো। এটি আসলে কোনো একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। দুটো জিনিস ঠান্ডা মাথায় খেয়াল রাখবেন। ধরে নেওয়া হয় মেজর জিয়াউল হক এখন আইএসআই এর তত্ত্বাবধান, এতদিন আইএসআই এর তত্ত্বাবধানে ছিল, হুম একদম পরিষ্কার। হুম এই মেজর জিয়াউল হক আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পর্যন্ত ছিল। 2011 সালে একটি কু করার চেষ্টা করা হয় তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে। হুম বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দারা সেটা বুঝতে পারে এবং তাকে বরখাস্ত করে, এবং এরই মধ্যে সে পলাতক হয়ে যায়। হুম তো বাংলাদেশ সেনাবাহিনী তার ইতিহাসে খুবই আনপ্রেসিডেন্টেড একটা সংবাদ সম্মেলন করে 2011 সালে, আমার হুম এটা মনে আছে, হুম যেখানে আপনার পরিষ্কার করে বলে যে আপনার এই যে কু করবার চেষ্টা করা হচ্ছে, সেইটা সাধারণত এই ধরনের ঘটনা হুম এলে হুম কোর্ট মার্শাল করে, এগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না। ঠিক। হুম আশ্চর্যের ব্যাপার যেটি হচ্ছে, এত প্রকাশককে হত্যা করলো, ব্লগারদেরকে হত্যা করলো, এরপরে হলি আর্টিজানে হত্যা ঘটনা ঘটলো, আপনি জানেন গুলশান হামলা। হুম সেখানে আপনার কিভাবে এই এই সৈয়দ জিয়াউল হকের নাম আসলো, তাকে মোস্ট ওয়ান্টেড পারসন সে ছিল। একই দিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট আপনার এই জিয়াউল হককে খুঁজে দেওয়ার জন্য $5 মিলিয়ন অর্থ পুরস্কার দিল। তো এটা কখন দিল জানেন? এটাও একটা মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশের র্যাবের উপরে যখন স্যাংশন দিয়েছিল 2020 ডিসেম্বরে, ঠিক সেই সময়টাতে আমেরিকা হঠাৎ করে জানিয়ে দিল যে মেজর জিয়ার ব্যাপারে $5 মিলিয়ন অর্থ ঘোষণা করেছে।